পক্ষ দলের দ্বিতীয় বক্তা বলবেন আলী মাহমুদ আনন্দ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই চলে আসি আমাদের বিপক্ষ দলের বন্ধুদের কিছু কথার মধ্যে। তারা প্রথমেই বলেছেন যে বেকারত্বের ফলে যখন মানুষজন চাকরি হারিয়ে ফেলে তখন তারা নৈতিক অবক্ষয়ের মাধ্যমে দুর্নীতির শরণাপন্ন হয়। মাননীয় বিচারপতি, আমার একটি প্রশ্ন তাদের কাছে যে বাংলাদেশের যে কাঠামোগুলো রয়েছে, কাঠামোগুলোর মধ্যে যখন প্রকল্প দুর্নীতি হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে, এরকম কাজকর্ম যখন ঘটছে তখন আপনি কিভাবে বেকারত্বকে এই দুর্নীতির জন্য দোষারোপ করতে পারেন? প্রশ্ন রইল তাদের কাছে। তারপর আসি, তারা বলতে যাচ্ছে যে চাহিদা যোগানের থেকে বেশি থাকার কারণে মানুষজনের মধ্যে সেই দুর্নীতিগ্রস্ত অবস্থানটা চলে আসছে। প্রথমত, যখন চাহিদা যোগান থেকে বেশি হয়ে যায় তখন আপনার সিস্টেমেরই সেই চাহিদাটা পূরণ করার জন্য। তবে আপনি যখন সেই কাজটি করতে পারছেন না, কেন? কারণ আপনার ওই সিস্টেমের মধ্যেই, আপনার ওই অবকাঠামোর মধ্যেই ওইরকম সমস্যাগুলো রয়েছে, যার ফলে আপনি এই চাহিদা এবং যোগানটার সমন্বয় করতে পারছেন না, যার ফলে মানুষজনও অনেক দুর্নীতিগ্রস্ত দিকে চলে যাচ্ছে। তো এখানে সর্বশেষে দোষটি কার? অবশ্যই সেই সিস্টেমটি, সেই অবকাঠামোগত সমস্যাগুলোর। তারপরে আসি, আমরা আসছি আমাদের প্রথম বক্তা স্পষ্টতই দেখিয়েছেন যে বাংলাদেশের মূল সমস্যা সম্পদের অভাব নয়, বরং যে সম্পদ যায় বা থাকা সত্ত্বেও সঠিক কাজে প্রতিষ্ঠিত হয় না, তার পিছনেই দুর্নীতি অন্যতম বড় কারণ। আমি তার যুক্তিকে তথ্য ও প্রমাণের মাধ্যমে আরো দৃঢ় করতে চাই। প্রথমে আসছি কার্যকর প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থার ফলে কিছু কিছু দেশের ঐতিহাসিক উদাহরণে। প্রথমত, সিঙ্গাপুর। 1965 সালে স্বাধীনতার সময় সিঙ্গাপুরের প্রাকৃতিক সম্পদ প্রায় শূন্য, জনসংখ্যা অনেক কম এবং শিল্প প্রায় প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু তারা এই অবস্থান থেকেও ঘুরে দাঁড়িয়েছে লি কুয়ান ইউ এর নেতৃত্বে দুর্নীতি এবং অপব্যবস্থাপনা দূরীকরণের মাধ্যমে, এবং তাদের সরকারি প্রকল্প এবং বাজেটকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয় তার মাধ্যমে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নের জন্য উপযুক্ত নীতি প্রণয়ন করা হয় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, ফলাফলস্বরূপ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চমানের জীবন নিশ্চিত হয়। কেন? কারণ তারা তাদের ওই যে কাঠামোটা রয়েছে, কাঠামোর মধ্যে সম্পূর্ণরূপে দুর্নীতিকে বাদ দিয়ে দিয়েছে। তারা দুর্নীতির বিপক্ষে কাজ করেছে, তার ফলে তাদের কাঠামোগত যে সমস্যাগুলো তারা সমাধান করতে পেরেছে, তার ফলে তারা উন্নয়ন সাধন করতে পেরেছে। তৃতীয়ত, ঐতিহাসিক উদাহরণস্বরূপ আমরা দক্ষিণ কোরিয়াকে দেখতে পারি। 1950 সালে কোরিয়ার যুদ্ধের পর দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদ এবং শিল্প সীমিত, দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে ছিল। তবে তারা যেভাবে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় তা হলো, প্রথমত তারা শিক্ষার উপর বৃহৎ বিনিয়োগ করে, প্রকৃতি এবং দক্ষ জনশক্তি তৈরি করতে পারে। কেননা কারণ তারাও ওই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেছিল। দ্বিতীয়ত, শিল্পায়ন এবং রপ্তানি ভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছে তারা, এবং সুশৃঙ্খল প্রশাসন ও নীতি প্রয়োগের প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলস্বরূপ সীমিত সম্পদের দেশও দ্রুত উন্নত দেশের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা দেখতে পারি দক্ষ মানব সম্পদ এবং শিক্ষিত জনশক্তি সীমিত সম্পদকেও কার্যকর কাজে লাগিয়ে উন্নয়ন নিশ্চিত করতে পারে, যখন তাদের মধ্যে ওই দুর্নীতিটা থাকে না। যখন তাদের মধ্যে দুর্নীতি থাকে না, তখন সবাইকে সমান সুযোগ দেওয়া হয় এবং সকলে সমানভাবে এই সমাজের মধ্যে একটি ভূমিকা রাখতে পারে। তারপরে আসি, যদি প্রশাসন সুশৃঙ্খল, মানব সম্পদ দক্ষ এবং প্রযুক্তি ব্যবহার সঠিক হয়, সীমিত সম্পদ থাকলেও উন্নয়ন সম্ভব। তাই দেশের প্রকৃত প্রতিবন্ধকতা সম্পদের ঘাটতি নয়, বরং দুর্নীতি। তৃতীয় বিশ্বের দেশে, আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের দেশে কিভাবে দুর্নীতি আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোকে ভাঙতে পারে? প্রথমত, সম্পদের ভুল বন্টন। দুর্নীতির কারণে বাজেট, প্রকল্প এবং সরকারি সেবা এমন এমন জায়গায় বরাদ্দ করা হয় যেখানে সর্বোচ্চ লাভ নয়, বরং ঘুষ, কমিশন অথবা স্বার্থ পাওয়া যায়। ফলে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, গবেষণা এসব জাতীয় উন্নয়নের খাতে সঠিকভাবে বিনিয়োগই হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর 2022 সালের জরিপ অনুযায়ী উন্নয়নশীল দেশে স্বাস্থ্য বাজেটের 15 থেকে 30% সেবা প্রদানের পরিবর্তে ঘুষ এবং অনিয়ম অপচয় হয়। স্বাস্থ্যসেবা কাঠামোতে ভুয়া বিল, ওষুধ ক্রয় কমিশন এবং অস্বচ্ছ চুক্তি এর মূল কারণ। ইউনেস্কোর 2021 সালের জরিপ অনুযায়ী শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে 30 থেকে 40% বাজেট অকার্যকরভাবে ব্যয় হয়। ফলে যোগ্যতার পরিবর্তে ঘুষ ও রাজনৈতিক প্রভাব নিয়োগে নির্ধারণ করে, যা সরাসরি মানব সম্পদের ভুল বন্টন। উদাহরণস্বরূপ আমরা একটি দেখতে পারি, নাইজেরিয়া একটি তেল সমৃদ্ধ দেশ, তাদের দেশে তেলের অনেক প্রাচুর্য রয়েছে, তবে তারপরও কেন তারা নিজেদেরকে উন্নত দেশ হিসেবে উঠাতে পারছে না? কারণ তাদের দেশে তেল আয়ের একটি বড় অংশ বিদেশি ব্যাংকে পাচার হচ্ছে, যার ফলে দেশ উন্নয়নশীল থাকতে পারছে না, দেশের কাছে সেই উন্নয়নশীল হওয়ার মতো অর্থ থাকতে পারছে না। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতার ভাঙন। যোগ্যতা ও মেধার পরিবর্তে ঘুষ, রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ভিত্তিতে চাকরি ও পদোন্নতি হয়। এর ফলে প্রশাসনে অযোগ্য, অভিজ্ঞতাহীন লোকদের আধিপত্য তৈরি হয়, সিদ্ধান্ত গ্রহণে ভুল হয় এবং প্রশাসন ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। ইউএনডিপির পাবলিক সার্ভিস ডেলিভারি রিপোর্ট 2021 অনুযায়ী দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে দুর্নীতির কারণে সরকারি সেবা প্রদানে 30 থেকে 50% পর্যন্ত বিলম্ব ঘটে। অর্থাৎ একজন নাগরিক যে সেবা 5 দিনে পাওয়ার কথা, সেখানে তারা সময় বেড়ে হয়ে যায় 10 থেকে 15 দিন। দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে বিচারিক প্রক্রিয়ার দক্ষতা 30 থেকে 50% কম এবং মামলার নিষ্পত্তির গড় সময় উন্নত দেশের তুলনায় 3 থেকে 5 গুণ বেশি। কারণ ঘুষ, রাজনৈতিক প্রভাব, বিচারক নিয়োগে অনিয়ম। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি বাংলাদেশ ও পাকিস্তানের দুর্নীতি চালিত নিয়োগ কাঠামো, বিশেষ করে স্থানীয় সরকার, পুলিশ, স্বাস্থ্য ও প্রকল্প দফতরে প্রকল্প বাস্তবায়নে মারাত্মক অদক্ষতা তৈরি করেছে। তৃতীয়ত, বিনিয়োগ কমে
কমে যাওয়া। দুর্নীতি যত বেশি তত বেশি বিনিয়োগকারীদের লাভের অনিশ্চয়তা, ঘুষের চাপ ও আইনি নিরাপত্তাহীনতা তৈরি হয়। ফলে বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমে যায় এবং দেশের উদ্যোক্তারা বিনিয়োগ হারাতে বসেন। এখন জাতিসংঘের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2023-এর বিশ্লেষণে দেখা গেছে যে পানি, শক্তি, পরিবহন, শিক্ষা শ্রেণীর মতো খাতে দুর্নীতির কারণে এফডিআই প্রকল্প বিনিয়োগ বাতিলের হার 15 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। নৈতিক শর্ত, স্বচ্ছতা ও আইনের শাসন কম থাকলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত লাভের 20 থেকে 30% কম পায়, যা বিনিয়োগ স্থগিত বা প্রত্যাহার করে। ঐতিহাসিক উদাহরণ হিসেবে আমরা কেনিয়াকে দেখতে পারি। 1990 থেকে 2000 সালের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এবং আইএমএফ তাদের সাহায্য একাধিকবার স্থগিত করে, যার ফলে উন্নয়ন প্রকল্পে ধস নামে। এর ফলে আমরা কি দেখতে পারি? আপনার সিস্টেম, আপনার অবকাঠামোতেই যখন সমস্যা, দুর্নীতির মতো সমস্যা রয়েছে, ওই মুহূর্তে আপনার কাছে যদি সম্পদ বেশি থাকেও আপনি তারপরেও কাজে লাগাতে পারবেন না, যার ফলে আপনার দেশের উন্নয়ন সম্ভব না। এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।